বিরাট বিরাট পাওয়ার আসবে। যোগীরাজ কি বললেন, কথাটাকে বোঝার চেষ্টা করো। अब और दो हाथ निकला। जो चाहे वही कर सकते। আর এর ফাঁপড়ে যদি পড়েছো, গেলে শেষ। এ তোমাকে আটকাবেই। এ তোমাকে আর এমন ভাবে তুমি পড়বে, তুমি টেরও পাবে না কি তুমি পড়ছো। এগুলো ট্র্যাপ। ব্রহ্মে বা সৃষ্টিকর্তার সাথে মিলতে যাওয়ার একটা, এগুলো ট্র্যাপ। এই ট্র্যাপে তুমি ফাঁসবেই। একমাত্র গুরু ভরসা করবেই, গুরু ভরসা ছাড়া তুমি এই ট্র্যাপ থেকে বেরোতে পারবে না। আর ওই সময় গুরুকেও মনে হয় না, মনে হয় আমি সব করছি। কি ভয়ঙ্কর ব্যাপার, দেখো। কেউ এড়াতে পারবে না। এত বড় সাধনা তুমি দিয়েছো, গুরুর সাপোর্ট নিয়ে, গুরু কৃপাহি কেবলম করে, সে সময় তোমার আর এই কথাটা মনেই থাকবে না, ভরকে যাবে আমি সবকিছু করেছি। তা কেন বুঝতে পারছিস, আমি ছোট ছোট করে পাওয়ারে একাঠা করতেছি, উম, বড় বড় পাওয়ারের সাথে মেলার জন্য। আজকে মেডিটেশন অসাধারণ লেগেছে আমার। একদম একদম। Okay. এটা তো বলার অপেক্ষা রাখে না, অসাধারণ একটা মেডিটেশন। কিন্তু আপনি যখন ওম সাউন্ডটা করছেন, এইরকম সাউন্ড আমি শুনিনি। স্যার থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংক ইউ স্যার, আমি আজকে ভীষণ ভীষণ খুশি। অসাধারণ অসাধারণ। আমি কিছু বলতেই পারছি না, আমরা এত ভালো লেগেছে। গুড স্যার। স্যার সাউন্ডটা মারাত্মক সাউন্ড, আপনার থেকেই সৃষ্টি হচ্ছে, আপনার থেকেই সাউন্ডটা না যে মিক্স করে করে যে দারুণ একবার, এই সাউন্ডটা কোনো তুলনা নাই একদম। আমার মনে হলো যেন 2 থেকে 3 মিনিটের মতো হলো, মানে কোন সময় 20 মিনিট পার হয়ে গেছে বুঝতে পারেনি। কি করে মানে আপনি আমার মধ্যেকার কথাটা মানে বুঝে গেছেন, আর ভীষণভাবে কৃতজ্ঞ স্যার। মেডিটেশনটা আমার ভীষণ দরকার ছিল, এটা প্রতিদিন করাতে হয়। মাঝে মাঝে এটা স্যার করালে ভালো হয়, আমাদের যোগা ক্লাসে যদি করান বারবার। তাই শুনছো সব ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রেখো। কারণ আগেই বলে দিচ্ছেন কিন্তু, তোমার যাওয়ার আগে, কারণ আজ নয় কাল তোমায় যেতেই হবে। কেউ পার পাবা না, কারণ যেখান থেকে তোমরা এসছো বাড়ি ফিরতেই হবে। যে বাড়ি থেকে এসছো সে বাড়িতে ফিরতেই হবে। বাংলাদেশের লোকরা তাড়াতাড়ি ফিরবে, কারণ ওরা বাসায় থাকে। ইন্ডিয়ার লোকরা বাড়িতে থাকে। বাংলাদেশের লোকেদের বাসা আজ আছে কাল নেই, ওদের মনোভাব ভালো। ইন্ডিয়ার লোকেদের কোথায় দেখ, কাজল কাজল বাবু আপনার বাড়ি কই, এই তো আমার বাড়ি, এইটাই আমার বাড়ি, আমি এই বাড়িতে থাকি। হ্যাঁ, মনে হয় যেন জীবনে মরবো না, বাড়ি বানাইছি। হ্যাঁ, বাসাই ঠিক, বাড়ি ঠিক না। মেন্টালিটিতে ইনারে বাসাই রেখো, বাড়ি না। এটা বাসাই। বাসা বলতে কি বোঝা যায়, পাখির আজ আছে কাল নাই। তাই আমরাও আজ আছি কাল নাই, বাড়ি বানাই। বাড়ি যেখান থেকে তুমি আসছো ওটা তোমার বাড়ি, স্থায়ী। এগুলো অস্থায়ী তো। আজ আছি কাল নাই। শরীর ও আকাশের যে সম্বন্ধ, অর্থাৎ যে তত্ত্ব গুণ, যাহাতে সংযম করিলে, অর্থাৎ মূলাধার হইতে কণ্ঠ পর্যন্ত বায়ু রোধ হইলে শরীর তুলার ন্যায় লঘু হয় এবং শূন্যে গমন করিবার শক্তি হয়। এই প্রকার ব্যক্তিকেই তত্ত্বজ্ঞ বলা হয়। কেবল সাধনার উপলব্ধির বিষয় নয়, দৈনন্দিন জীবনের প্রায়
সকল ঘটনাই তিনি অকপটে ডায়েরিতে লিখিয়া রাখেন। তাহার এই দিনপঞ্জিগুলি ছিল একান্ত গোপনীয়। তাহার জীবদ্দশায় ওইগুলি দেখিবার অধিকার কাহারও ছিল না। কিন্তু এই মহাপুরুষ কৃপা পরবশ হইয়া তাহার প্রতিদিনের সাধনলব্ধ অনুভূতি সমূহ দিনলিপিগুলিতে লিখিয়া গিয়াছেন, যাহা আর কোন মহাপুরুষ করিয়াছিলেন কিনা সঠিক জানা নাই। দেখো, এখানে কিন্তু কেউই লেখে নাই, বলেই লিখে দিতে পারতো, আর কেউ লেখেই নাই। সত্যি এইভাবে কেউ ডিসকাস করেই নাই, কিন্তু এখানে কৃষ্ণ চাল চালায় দিচ্ছে। বাবা, আমার আর জানা নাই, এবার তুমি কিছু বলতে পারবে না। বুঝেছ? সংসার শিবের মতো করলে হয় না, কৃষ্ণর মতো করতে হয়। সংসার শিবের মতো করলে হয় না, কৃষ্ণর মতো করতে হয়। কি বুঝলা? তার মানে মিথ্যে নয়, কৃষ্ণ ব্রহ্ম, তিনি মিথ্যে বলেন না। এক মহাযুদ্ধের সামনে মহা ব্যাপার, সেই সময়ও কিন্তু তার অশ্বত্থমা হত ইতি গজ। বোঝা যাচ্ছে তিনি কতটা সত্যের উপরে দাঁড়িয়েছিলেন। এত বড় বিষয়ের মধ্যেও তিনি কিন্তু সত্যের জায়গাটা রেখেছিলেন, পুরাপুরি ডাহা মিথ্যা বলেন। অশ্বত্থমা মায়ের মরে গেছে এরকম কিছু বলে নেই। তার মানে এখানে তোমরা কি শিখতে পাও? সংসার করতে হবে, যদি কখনো প্রয়োজন পড়ে অশ্বত্থমা হত ইতি গজ। সব সোজা সোজা হলে সংসার তোমায় ছাড়বে না। সংসার মানে তোমার মানে বাউন্ডারি টুকু না, যা তুমি দেখতে পাও সেই সংসারের কথা বলা হচ্ছে, টোটাল জগৎ। দেখো যোগীরাজের আরেকটা অবদান, এই যে ডায়েরি, আচ্ছা, যাহা আর কোন মহাপুরুষ করিয়াছিলেন কিনা সঠিক জানা যায় না। বিশ্বের জ্ঞান ভাণ্ডারে এইগুলি এক অমূল্য সম্পদ। তাহলে এই ডায়েরি তিনি তো নিয়ে যাবেন না, তিনি তো রেখেই যাবেন। ইয়েস অর নো? এই ডায়েরি তিনি তো রেখেই যাবেন, নিয়ে তো যাবেন বগল দাবা করে, এরকম তো ব্যাপারটা না। তাহলে অবাক হবে তোমরা, হাত নামার সময় অবাক হবে তোমরা, যেখানে এমন একটা ঘটনা লেখা হয়েছে, সেটা এখন তো ধরো আমরাও জানি, কিন্তু প্রথম তো তার ছেলে মেয়েরা, তার চলে যাওয়ার পরে ছেলে মেয়েরা পাবে কি পাবে না? তাহলে কি হচ্ছে দেখো, তিনি যে কত সহজ সরল ও অকপট ছিলেন তাহা তাহার লেখা হইতেই বোঝা যায়। সাধন জীবনের প্রথম দিকে, সাধন জীবনের, ভুল করো না, সাধন জীবনের প্রথম দিকে মানে তুমি আমি ঠিক যেমন, ঠিক তেমন ভাবেই সাধন জীবনের প্রথম দিকে তিনি এক জায়গায় লিখিয়াছেন, আজ কাম মুঝে আক্রমণ কিয়ে। আজকে মেডিটেশন অসাধারণ লেগেছে আমার। একদম একদম। এটা তো বলার অপেক্ষা রাখে না, অসাধারণ একটা মেডিটেশন। কিন্তু আপনি যখন ওম সাউন্ডটা করছেন, এইরকম সাউন্ড আমি শুনিনি। স্যার থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংক ইউ স্যার। আমি আজকে ভীষণ খুশি। অসাধারণ। আমি কিছু বলতেই পারছি না, আমরা এত ভালো লেগেছে। আমি বুঝ হয়ে বসে আছি। স্যার সাউন্ডটা মারাত্মক সাউন্ড, আপনার থেকেই সৃষ্টি হচ্ছে, আপনার থেকেই। সাউন্ডটা না যে মিক্স করে করেছেন, দারুণ একেবারে। এই সাউন্ডটা কোনো তুলনা নাই একদম। আমার মনে হলো 2 থেকে 3 মিনিটের মতো হলো, মানে কোন সময় 20 মিনিট পার হয়ে গেছে বুঝতে পারেননি। কি করে মানে আপনি আমার মধ্যেকার কথাটা
মানে বুঝে গেছেন। আর ভীষণভাবে কৃতজ্ঞ স্যার, মেডিটেশনটা আমার ভীষণ দরকার ছিল। এটা প্রতিদিন করাতে হয় স্যার, মাঝে মাঝে এটা স্যার করালে ভালো হয়, আমাদের যোগা ক্লাসে যদি করান বারবার। आज काम मुझे आक्रमण किए। কোন বাবা লিখে যাবে বলতো সন্তান এগুলো দেখবে? এটা খারাপ না? হ্যালো, সন্তান এটা দেখবে, বাবা তোমরা বাবা হয়ে এটা লিখতে পারবা? সন্তানরা দেখবে না? এটা লজ্জার বিষয়। কখনো লিখিয়াছেন কাম প্রবল হুয়া অব সামলানাই चाहिए, संभालना चाहिए, आप काम प्रबल हुआ সামলানা चाहिए। ছেলে মেয়েরা পড়বেন না? 3 মেয়ে ছিল, কেন লিখলো? কামকে তুমি অস্বীকার করতেই পারো না, এটা দেহের একটা ধর্ম। হ্যালো, কামকে তুমি অস্বীকার করতেই পারো না, এটা দেহের ধর্ম, সেটা জানিয়ে গেল। হে সাধক, প্রথম যখন তুমি শুরু করবে, যখন ঊর্ধ্বে যেতে থাকবে, তখন তোমার কাম প্রবল হতেই পারে, চিন্তা করো না। আবার লিখিয়েছেন আজ কাম সে চিত্ত চঞ্চল হুয়া। দেখো কোনো জায়গা ছাড়েনি, তুমি বলো না শুধু যোগীরাজই পারে। তাহলে তুমি কামচোর, তোমার তোমার মতো পাষণ্ড আর নাই। তো ওগুলো যোগীরাজের জন্যই, আমরা পারি না। তুমি কামচোর, তুমি লড়াই করতে অস্বীকার করছো। তুমি এখনো সংসারে ভালো গুতা খাও নাই। যোগীরাজই পারে। এখানে কি হচ্ছে? সাধনা করবা না তাই বলো? এখনো তোমার সময় হয়নি, তোমার ইচ্ছা নেই, তোমার সংসারে থাকার ইচ্ছা আরো বেশি করে, তাই বলো। আমার দ্বারা হয় না, যোগীরাজ পারে, আমি পারি না, এই কথা বলার তো তোমার কোনো অধিকারই নাই। কুড়ে মানুষ, তাই তুমি বলো। काम प्रबल हुआ अब संभालना चाहिए। আবার লিখিয়াছেন আজ কাম সে চিত্ত চঞ্চল হুয়া। আরে স্বীকার করো না, এটা দেহের ধর্ম, এটা হতেই পারে, মেনে নাও না। দেহ ছাড়া তুমি তো নও, তাহলে দেহের এই অ্যাক্টিভিটিস গুলো তুমি মানবে না কেন? কোথায় লজ্জা তোমার? এত লজ্জা? এগুলো ফেক লজ্জা। দেহের অ্যাক্টিভিটি তোমাকে মানতেই হবে, স্বীকার করতে হবে। তারপরে কি করতে হবে? काम निवारण করতে হবে না, कस के प्राणायाम करना चाहिए। नाड़ी गबने যেতে লাগবে? नहीं, कस के प्राणायाम करना चाहिए। পুনরায় লিখছেন কাম বড়া জোর কিয়ে। কষ্টটা বুঝতে পারছো? মনের মনের চঞ্চল মনের। কাম বড়া জোর কিয়ে। আবার লিখছেন কাম দে ফির জাগা और नींद बहुत घेरा और भूख बड़ा लगा। মানুষ কতখানি অকপট চিত্ত হইলে এই প্রকার কথা ডায়েরিতে লিখিতে পারেন, কারণ তখনই চিন্তা হইবে
ওই ডায়েরি তাহার ভবিষ্যৎ বংশধরদের হাতে পড়িতে পারে। অতএব সকলেই এইসব কথা গোপন রাখেন, কিন্তু তাহার ডায়েরিগুলি দেখিলে বোঝা যায় তিনি জীবনের কোনো কথাই গোপন না করিয়া যাহা লিপিবদ্ধ করা প্রয়োজন মনে করিয়াছেন এবং যাহা যাহা সাধনায় উপলব্ধি হইয়াছেন সবই তিনি অকপটে নিঃসংক চিত্তে ডায়েরিতে লিখিতেন। তিনি জীবনের কোনো কিছু অস্বীকার করেন নাই। এইভাবে শেষে তিনি এক কামজয়ী সত্তাদি গুণ সঙ্গ বিবর্জিত মহাযোগীতে পরিণত হইয়াছিলেন। কাম একটি দেহ ধর্ম, তোমায় স্বীকার করতেই হবে। স্বীকার যদি না করো না, তাহলে ভুলভাল করে দেবা তুমি। স্বীকার করলেই বরঞ্চ অ্যাভেলেবেল, ব্যাপারটা কোনো বিষয়ই না। বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? হ্যালো? স্বীকার না করলেই ভুল করবা। স্বীকার তো করো, হ্যাঁ এটা হয়, দেহের একটা ধর্ম, এটা হতেই পারে। তখন আমি কি করব? কাজকে প্রাণায়াম করনা চাইয়ে, কন্ট্রোল তো করতেই হবে। শরীরে প্রাণ যতক্ষণ চঞ্চল থাকিবে ততক্ষণই এই দেহ ধর্ম থাকিবেই। তা সে যত বড় মহামানবী হোক না কেন, প্রাণ স্থির হইলে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতি স্থির হইলে কাম সহ কোন প্রকার ধর্ম দেহ ধর্ম থাকে না। প্রাণ স্থির হইলে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতি স্থির হইলে কাম সহ কোন প্রকার দেহ ধর্ম থাকে না। তখন তাহার দেহ থাকা সত্ত্বেও কাম জয়ী হইয়া সকল প্রকার দেহ ধর্ম মনোধর্ম ও ত্রিগুণের অতীত হইয়া ত্রিগুণের অতীত অবস্থায় পৌঁছাইতে সক্ষম হন। যোগীরাজেরও তাহাই হইয়াছে। তাহার ২৭ বছরের সাধন জীবনে অতি সত্বর সাধনার শীর্ষ দেশের দিকে আগাইয়া যাইতে লাগিল। তাই তিনি কখনো লিখিয়াছেন, আজ সোনে কা কালি সে ভেট হুয়া, আজ সোনার কালি দেখিলাম। কখনো লিখিয়াছেন, ছিন্নমস্তা রূপ দেখা, ছিন্নমস্তা রূপ দেখিলাম। এই ছিন্নমস্তা হইল উগ্র বিশ্বপালিকা শক্তির প্রতীক। এক জীব অপর জীবকে আহার করিয়া পুষ্ট হয়, অর্থাৎ নিজের মুন্ডু কাটিয়া নিজেই রক্ত পান, কারণ এ সবই সেই এক স্থির প্রাণ হইতে জাত। আজ অব্দি থাকুক। সব কিছুকে স্বীকার করে নেবে। আর একটা জিনিস জানবে, যোগীরাজ বলছেন, जिन्होंने काम को जीता उन्होंने सब कुछ किए। লাস্টে কাম অব্দি কিন্তু শেষ মার কিন্তু ওখানেই থাকবে। এগুলো কেন বললেন? এই কারণে বললেন, হে সাধক, হে যোগী, যাবার পথে কি কি আসবে, সে কেমন ভাবে তাকে তার সাথে লড়বে, এটা জেনে নাও, এটা জেনে রাখো। আর যোগীরা জানতেন না তার এই বইটা সারা পৃথিবীতে আসবে, সে কি শুধু এইটুকুই জানতেন তার বাড়ির মধ্যেই থাকবে ডায়েরি গুলো? আচ্ছা, আমাদের গুরু বাবা যে লিখেছেন, তিনিও এই কলাম, এই চ্যাপ্টারটা কিন্তু দিয়ে দিয়েছেন বইতে, তিনিও লুকাননি। কারণ হে সাধক, তুমি কাম নিয়ে তো ফাঁসবেই ফাঁসবে, তো তুমি জেনে রেখো এটা দেহের ধর্ম এবং একে তোমাকে ট্যাকল করতেই হবে।
বশ করতে হবে, এগুলোকে টোটালটাকে বশ করতে হবে, তারপরে তোমাকে এগোতে হবে। এগুলো কিন্তু তোমার অবস্ট্রাকশন, এগুলো আগে থেকেই বলে দেওয়া। কখনোই ভেবো না যোগ পুরোপুরি সায়েন্স,